জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। বাংলাদেশের কিছু মানুষ জ্বালায় জ্বালায় অন্তর তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আজ দুপুরের পর থেকে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় পৃথিবীর অন্যতম বৃহৎ গণমাধ্যমগুলোতে লিড নিউজ পান। অর্থাৎ পৃথিবীর অন্যতম প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, এইসব গণমাধ্যমে শেখ হাসিনার সংবাদ সাবেক প্রধানমন্ত্রী হবার পরেও যতটুকু গুরুত্ব পায় বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, রয়টার্স অনেক দূরের কথা, বিবিসি বাংলাও তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে না। কারণ তাকে নিয়ে প্রকাশ করার মতো কোনো সংবাদ তিনি দিতে পারেন না, তার সরকার দিতে পারে না, যার কারণে প্রকাশ করে না। এইটা নিয়েই কত জ্বালা, অনেক জ্বালা, জ্বালায় জ্বালায় অন্তর জ্বলে পড়ে একেবারে ছারখার। বিএনপির ভাই বোনেরা, জামায়াতের ভাই বোনেরা জ্বলে, কোথায় জ্বলে? মলম লাগবে? ইনবক্স করেন, পাগলা মলমের সন্ধান দিয়ে দেব। বঙ্গবন্ধু কন্যা রয়টার্সকে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন, প্রায় 1 ঘন্টা ব্যাপী। সেখানে তিনি যেই সব কথা বলেছেন ইতিমধ্যে আপনারা সেসব শুনেছেন। তবে এই পুরো 1 ঘন্টার সাক্ষাৎকারের যেই সারাংশ যদি আমি বলি, সেটা হবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি জানেন তাকে গ্রেফতার করা হবে কিংবা হত্যাও করা হতে পারে, তবু দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে তিনি ফিরবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান প্রচলিত চলমান বিচার ব্যবস্থাকে প্রহসন হিসেবে প্রমাণ করতে চান। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশের বিচার বিভাগ একটা নির্দিষ্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে, সেটা তিনি প্রমাণ করতে চান। তিনি ইতিমধ্যে 125টি আসনের নেতাদের সাথে অনলাইনে বৈঠক করে সবকিছু গুছিয়ে ফেলেছেন, আরো বাকি সবকিছু গুছানোর চেষ্টায় আছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দাবি করেছেন, ভুল ত্রুটি যাই হোক না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারোর নাই, ইভেন তারেক রহমান কিংবা জামাতেরও নাই। আওয়ামী লীগ ভালো নাকি মন্দ সেটার বিচার করবে জনগণ ভোটের মাধ্যমে। সেটা না করে একটা কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা কোনোভাবেই উচিত না। মোট কথায় যদি বলি, আওয়ামী লীগের উপর চলমান দমন নিপীড়ন ঠেকাতে এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আগামী ডিসেম্বরে সশরীরে ডু অর ডাই মিশনে বাংলাদেশে ফিরছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। তিনি ঘোষণা দিয়েছেন করলেও তিনি ফিরবেন, পারলে ঠেকাও। জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী যত শক্তি আছে বাংলাদেশে, পারলে ঠেকাও। রাখ ঢাক বাদ দিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেখেন, সবার কথা বলবো না, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়াতে একটা ছেলে তার গলা শুকিয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না। দেখেন ভিডিও। মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। এতদিন এরা বলেছে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ফাঁসির কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথচ এখন বলছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রোপাগান্ডা। আচ্ছা, এরা কি মানুষের পেট থেকে জন্ম নিয়েছে নাকি পেট থেকে জন্ম নিয়েছে? কোনটা? কি বিএনপি ভয় পাচ্ছ? জামাত ভয় পাচ্ছ? এনসিপি ভয় পাচ্ছ? এতদিন বললা কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। এখন যেহেতু উনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, তাহলে উনার পাসপোর্ট দেওয়া হোক। কি বিএনপি পাসপোর্ট দিবা না? আপনারা যারা রাজনীতি বুঝেন তারা ভালো করে জানেন বঙ্গবন্ধু কন্যা যা বলেন সেটা তিনি করেই ছাড়েন। অনেকেই ভাবছেন বিএনপির ঈদের পর আন্দোলনের মতো এইটাও একটা ফাঁকা আওয়াজ, অনেকেই ইতিমধ্যে বলেছে, কিন্তু তারা যে ভুল ভাবছেন এটা এখন আপনারা বুঝতে পারছেন না। খেলা ভাই এবার অন্য লেভেলে চলে গেছে।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পর রাজনৈতিক প্রতিপক্ষের সামনে আসলে কি পথ খোলা আছে? অর্থাৎ প্রতিপক্ষ বলতে পাকি দালাল জামায়াত এবং বিএনপিকে বোঝানো হয়েছে, এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে আছে তাদেরকে বোঝানো হয়েছে তাদের সামনে কি পথ খোলা আছে। হিসাব মেলানোর পর মনে হচ্ছে মাত্র পথ তিনটা থাকবে, অর্থাৎ তিনটা পথ খোলা আছে, এবং এই তিন পথের শেষ মাথায় অপেক্ষা করছে একটা ভয়াবহ ভয়ঙ্কর ভবিষ্যৎ। অপশন নাম্বার 1, তাকে বন্দি অবস্থায় কিংবা জেলে কোনো ক্ষতি করা, কিংবা তথাকথিত এই মৃত্যুদণ্ড কার্যকর করা। যদি এই ভুলটা বিএনপি জামাত করে, তবে বলে রাখলাম, লিখে রাখেন, বাংলাদেশে গৃহযুদ্ধ 1000% নিশ্চিত। এই যুদ্ধ পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যারা ভাবছেন যুদ্ধ হলে পার পেয়ে যাবেন, তারা একটু বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান। বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগর, 4 দিক থেকে কিন্তু লকডাউন। এই ভৌগোলিক ফাঁদে কার অবস্থা কেমন হবে তা যদি এখনো মাথায় না ঢুকে, তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটা কল করেন, জিজ্ঞাসা করেন, জনাব हमारे बचने का रास्ता क्या है। সিরিয়াসলি বইলা দিবে। 1971 সালের এই ভৌগোলিক কারণে দুনিয়ার অন্যতম সেরা সুপ্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনী আমাদের যথাসামান্য ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছিল। অপশন নাম্বার 2, সাজানো কোনো রায়ের মাধ্যমে তাকে জেলে আটকে রাখা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি বলে? ইতিহাস বলে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া জেলের তালা ভাঙতে এদেশে বেশি সময় লাগে না। এটিএম আজাহার, সাজাপ্রাপ্ত আসামি, আজকে জাতীয় সংসদের সংসদ সদস্য তারেক রহমান, দণ্ডপ্রাপ্ত আসামি, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এগুলা ইতিহাস, এগুলা মানতে হবে। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও খুব দ্রুতই সেই তালা ভেঙে পড়বে। গণজোয়ার আর জনস্রোতে তারেকের জেল ধসে পড়বে। অপশন 3, মহাজোট কিংবা সমঝোতা, অর্থাৎ রিকনসিলিয়েশন। এখন এই তিনটা পথের মধ্যে কোন পথটা আসল, মানে যৌক্তিক? আমার মনে হয় আসল পথ 3 নম্বর অপশন, অর্থাৎ সেটা হলো জাতীয় সমঝোতা কিংবা রিকনসিলিয়েশন। বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, তবে আওয়ামী লীগের সাথে এক টেবিলে বসতে হবে এবং পরিষ্কার শর্তে আসতে হবে। শর্ত নাম্বার 1, জার্মানি যেভাবে নাৎসিদের নিষিদ্ধ করেছিল, সেভাবে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের ছানাপোনাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। শর্ত নাম্বার 2, 1972 সালের মূল সংবিধান পুনর্বহাল করে ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। এরপর শুরু হতে হবে এক ঐতিহাসিক হিসাবের খাতা বন্ধ করার প্রক্রিয়া। সমঝোতা হতে হবে বিগত সব রাজনৈতিক অন্যায়ের। শুরুটা করতে হবে 1993 সালের মাগুরা 3 আসনের উপনির্বাচনে বিএনপি যে নির্লজ্জ ভোট কারচুপি দিয়ে বাংলাদেশের ইতিহাস নোংরা করার যাত্রা শুরু করিয়েছিল, এবং সেই ঘটনার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে প্রথম বিশ্বাসের ফাটল ধরেছিল। সমঝোতা হতে হবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যার। একই সাথে বিএনপির যেসব নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরও বিচার করতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার হতে হবে, এবং 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে যে বিতর্কগুলো আছে, যথাযথ তদন্তের মাধ্যমে এইসবের সমঝোতা করতে হবে। ঠিক একইভাবে 1996 সালের বিএনপির একতরফা নির্বাচন এবং 2006 সালে পাতানো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বসতে হবে। সব হিসাব এক টেবিলে চুকিয়ে ফেলতে হবে। সহজ কথায় দেশের সামনে এখন মূলত পথ বাকি আছে 2টা, হয় গৃহযুদ্ধ নয়তো সমঝোতা। যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরলে হেন করবেন তেন করবেন, হেন কারেঙ্গা তেন কারেঙ্গা বলে সস্তা ডায়লগ দিচ্ছেন, তারা একটু নিজেদেরকে সামলান। কান খুলে শুনেন, মাথায় সেভ করেন। একটা কথা বলি, ভারত যদি না চায়, তবে বাংলাদেশের স্থলপথ, সমুদ্রপথ কিংবা আকাশপথ 3টার একটা দিয়েও কোনো শস্য দানা কিংবা বুলেট বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে না। 71-এ পারেনি।
তাই যদি কেউ ভেবে থাকেন যুদ্ধের মাধ্যমেই সব ফয়সালা করবেন, তবে শুনে রাখেন তাতেও কোনো সমস্যা নাই। কারণ এদেশের বহু মানুষ, বহু তরুণ এক পায়ে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ নিয়ে কখন শুরুটা হবে। 1971 সালে সেই অসমাপ্ত যুদ্ধের শেষ টানার জন্য আগ্রহী লোকের সংখ্যা বাংলাদেশে 2026 সালে এসে নেহায়েত কম না। সিদ্ধান্ত এখন বিএনপি এবং জামায়াতের। টেবিলে বসবেন নাকি রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধ, সিদ্ধান্ত আপনাদের। জনাব তারেক রহমান, দ্রুত সিদ্ধান্ত নিন, নয়তোবা আপনার দলের অধিকাংশ নেতাকর্মী হার্ট অ্যাটাক করে আপনার পিতা মাতার কাছে চলে যেতে পারে। সিদ্ধান্ত দ্রুত নিন। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। হুমকি ধামকি না, এটা বাস্তবতা। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, আত্মসমর্পণ নাকি নতুন ঝড়? রয়টার্সে বিস্ফোরক সাক্ষাৎকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবর, বাংলাদেশে যার দল নিষিদ্ধ, যার মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তবে সত্যি বাংলাদেশে ফিরে আসছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা। তিনি সাফ জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসেই তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাসন ভেঙে স্বদেশে ফিরবেন এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। বিগত 2 বছর ধরে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এতদিন বিভিন্ন গণমাধ্যমের লিখিত বা ইমেল প্রশ্নের উত্তর দিলেও নির্বাসিত জীবনে এই প্রথম তিনি সরাসরি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ 1 ঘন্টা টেলিফোনে কথা বললেন। ফোন ইন্টারভিউ তো হলো, কিন্তু এরপর কি আমরা শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দেখতে চলেছি? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের ভিডিওতে আমরা রয়টার্সের সেই দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিটি লাইন, প্রতিটি তথ্য ধরে চুলচেরা বিশ্লেষণ করব। তিনি কেন মরতে চেয়েও নিজের মাটিতে ফিরতে চান, দিল্লির ওপর এর কি প্রভাব পড়বে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রয়টার্সের সাথে প্রায় 1 ঘন্টা ব্যাপী চলা এই টেলিফোন আলাপে শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে কিছু কথা বলেছেন। বয়স এখন তার 78 বছর। এই বয়সে দাঁড়িয়ে তিনি দেশের মাটিতে পা রাখার পর নিজের জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তারা দেশে ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর চরম নিপীড়ন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসে, তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতে আসে, যে মাটিতে আমার মা বাবা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত মিশে আছে। বিগত 2024 সালে এক তথাকথিত অভূতপূর্ব ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা দীর্ঘতম মেয়াদের এই প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার ঠিক 2 বছর পর নিজের এবং দলের ভবিষ্যৎ নিয়ে তিনি এই প্রথম কোনো টাইম টেবিল বা সময়সূচি ঘোষণা করলেন। তিনি স্পষ্ট করেছেন যে এই প্রত্যাবর্তন হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ঢাকা যেখানে তাকে বারবার ফেরত চাইছে, সেখানে তিনি নিজেই ধরা দিতে চান। তার ভাষায়, তারা তো আমাকে ফিরে নিতে চায়, বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। দর্শক, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। 2024 সালে শেখ হাসিনা যখন ঢাকা ছাড়েন, তখন ভারত তাকে আশ্রয় দেয়, আর এরপর থেকেই দিল্লির সাথে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের চরম অবনতি ঘটে। তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি বাংলাদেশ গত 2 বছর ধরে রাজনৈতিক ও সামাজিক ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে দেশের রাজনৈতিক বিভাজন আরো তীব্র রূপ নিতে পারে। অন্যদিকে দিল্লির জন্য এটি হতে পারে স্বস্তির, কারণ শেখ হাসিনাকে প্রত্যার্পণ বা
এক্সট্রাডিশন করা নিয়ে ঢাকার তরফ থেকে ভারতের ওপর প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রয়টার্সের কাছে এই সাক্ষাৎকারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গত এপ্রিল মাসে সাউথ ব্লক জানিয়েছিল যে তারা বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি পরীক্ষা করে দেখছে এবং ঢাকার নতুন সরকারের সাথে গঠনমূলক কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসার সিদ্ধান্ত তাই ভারতের কাঁধ থেকে একটা বড় কূটনৈতিক বোঝা নামিয়ে দিতে পারে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের তালিকায় শুধু তিনি একাই নন, রয়টার্সকে তিনি জানিয়েছেন তাদের সাথে নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতারাও একসঙ্গে ফিরবেন। এদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি শেখ হাসিনার মতোই বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত। যদিও রয়টার্স জানিয়েছে তারা অন্যান্য নেতাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে দেশের মাটিতে গণহত্যার অভিযোগ, গত নভেম্বর মাসেই যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তিনি কেন হঠাৎ আদালতে আত্মসমর্পণ করতে চাইছেন? এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, আমি বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। অর্থাৎ তিনি আদালতে গিয়ে নিজেকে আইনিভাবে ডিফেন্ড করতে চান এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করতে চান। শেখ হাসিনা আরো স্পষ্ট করেছেন যে এই ফেরার বিষয়ে ঢাকার বর্তমান প্রশাসনের সাথে তার কোনো গোপন রফা বা আলোচনা হয়নি, কারণ তার মতে গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার এগুলো কোনো গোপন আলোচনার বিষয় হতে পারে না। একসময় গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে পরিচিত শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সময়ে ভিন্ন মত দমন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তার পতনের সময়কার ক্র্যাকডাউনে প্রায় 1400 মানুষ নিহত হন। এটি রয়টার্স লিখেছে, এটি একটা ভুয়া রিপোর্ট। যদিও শেখ হাসিনা এই সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। জেলে যাওয়ার ভয় তার নেই, কারণ ইতিহাস বলছে তিনি আগেও বহুবার বন্দী হয়েছেন। 1981 সালে নির্বাসন থেকে ফেরার পর সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার আটক হন। 2007 সালেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে জেলে যেতে হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়েই তিনি 2008 সালের নির্বাচনে বিপুল জয় পান। তবে এবার তিনি স্বীকার করেছেন যে দীর্ঘ সময় সরকার চালালে কিছু ভুল ত্রুটি হতেই পারে। তিনি বলেন, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে নয়, তবে একটি সরকারের ভালো মন্দ, রাইট রং বিচার করার অধিকার একমাত্র জনগণের। আমি সেই রায় জনগণের ওপরেই ছেড়ে দিলাম। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে দিল্লিতে বসে শেখ হাসিনা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তিনি রয়টার্সকে জানিয়েছেন দল পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সাথে অনলাইনে বৈঠক করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তারা হয়তো আমাকে সাজা দিয়েছে, আমি হয়তো নির্বাচন করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ বা স্থগিত করা হবে? আমরা যদি খারাপ করে থাকি তবে দেশের মানুষই ব্যালটের মাধ্যমে সেই বিচার করুক। বাংলাদেশের এই মুহূর্তের বিএনপি সরকারের কোনো মুখপাত্র অবশ্য শেখ হাসিনার এই রয়টার্সের সাক্ষাৎকারের বিষয়ে এখনো মন্তব্য করেননি। টেলিফোন সাক্ষাৎকার তো আমরা শুনলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে কি আগামী দিনে শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার আসতে চলেছে? তিনি কি ভিডিও ক্যামেরার সামনে এসে আরো বড় কোনো সত্য উন্মোচন করবেন? ডিসেম্বর আসতে আর বেশি দেরি নাই। শেখ হাসিনার এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি এক রক্তক্ষয়ী অধ্যায়ের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেবে সেটি দেখার বিষয়। আমরাও বরাবরই বলছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অগাস্ট পরবর্তী সময়ে যে কোনো সময়ে তার ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু চূড়ান্ত সময়সীমা নির্ধারণ হয়ে গেছে। তিনি ডেট, তারিখ, কোন আদালতে আত্মসমর্পণ করবেন, নিরাপত্তা এবং কৌশলগত কারণে
তারিখ জানাননি বা জানাবেন না হয়তো এত আগে থেকেই, তবে মাস অন্তত পক্ষে নির্ধারণ করে দিলেন শেখ হাসিনা ফিরছেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, তিনি জেলে যাবেন, তিনি ফাঁসির রায় তার মাথায় আছে, তিনি গুলি খেতে পারেন, নানা রকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তার বয়স 78 বছর। মানুষ কদিন বাঁচে? এই বয়সে তিনি দেশের মাটিতে ফিরতে চান। যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তিনি দেশে ফিরলেও যে পরিস্থিতি হোক না কেন তিনি বেঁচে থাকবেন। যাই হোক, বাংলাদেশের এক বিশাল অংশ হয়তো তার দেশে ফেরার অপেক্ষায় অপেক্ষমান। তিনি দেশে ফিরবার পর কি ঘটে সেটিও দেখবার জন্য অপেক্ষমান। আমরাও নিশ্চয়ই অপেক্ষা করছি যে তিনি দেশে ফিরলে কি হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন,